থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। কি বাবা, আটটায় কিছু মেছভূত নাকি? হ্যাঁ, এই সকালে দাম তো তোলাই যাচ্ছে, ভারী কিছু আটকেছে না। বডিটা কে দেখেছে প্রথম? আর ওই বিজয় প্রথম দেখেছে বডিটা। বিজয়, আপনার নাম বিজয়? বডিটা কোথায়? বডিটা তো পাড়ে ঘাটের ধারে আছে। আচ্ছা স্যার, আমি তো প্রত্যেক দিন ওই সকালবেলায় কাপড় কাচতে আসি স্যার। তো এসে কাপড় ধুয়ে টুয়ে কাপড় জলে ফেলে টানতে গিয়ে হঠাৎ কি সে আটকে গেল। এবার স্যার ওই টেনে তুলতে গিয়ে দেখি একটা মরা লাশ। স্যার এর বেশি আমি কিছু স্যার জানি না। ঠিক আছে, চলুন বডিটা দেখাবেন। চলুন স্যার। দামিনী, কুইক। Yes, sir. কি হলো, এত দেরি হচ্ছে কেন? স্যার, মনে হচ্ছে বডিটা কোথাও আটকে গেছে। আপনি একটু দেখুন তো নিচটা, কোনো কিছু আটকে আছে কিনা। হ্যাঁ স্যার, নিচে একটা জাল জড়িয়ে আছে। জালটা খোলার চেষ্টা করুন। সাতুকি, জালটা ধরো। ভালো করে দেখুন তো, না গেছে না? না, এর আগে এই ঘাটে কোনদিন দেখিনি। পোশাক দেখে মনে হচ্ছে কোথাও বেড়াতে গেছিল। নদীর আশেপাশে হয়তো পিকনিকে গেছিল। পাবলিক রিয়াকশন দেখে মনে হচ্ছে ভদ্রমহিলা স্থানীয় বাসিন্দা নন। আচ্ছা স্যার, ওই নদীর ঢেউয়ের সাথে ভেসে ভেসে অন্য দেশ থেকে আসেনি তো? না মানে স্যার, ওই সব নদীগুলো তো ওই একসাথে যুক্ত। আচ্ছা স্যার, এই রাজ্যের লোক তো? যে রাজ্যেরই হোক সাত্তকী, আসল ব্যাপার হচ্ছে এই বডিটা জালের মধ্যে বেঁধে দূর থেকে ভেসে এই ঘাটে এসেছে। একটা কাজ করো, তুমি আর দামিনী দুজনে মিলে একসাথে জালটাকে ভালো করে চেক করো, কোনো না কোনো ক্লু পেয়ে যাবো। আচ্ছা স্যার, আমি আর তেজ চারপাশটাকে ভালোভাবে চেক করে আসছি। গো হ্যাড। ম্যাজিক জাল টেনে তুলছি আর টেনে তোলা যাচ্ছে না। আর যে কত ম্যাজিক দেখতে হবে বুঝতে পারছি না। টানো টানো টানো।
এই জালের মধ্যে 4-4টে লাশ। স্যার একটু এদিকে আসবেন স্যার। স্যার এই 4টে ডেড বডি বলছে এইটা একটু ডিফারেন্ট, মানে একে না গুলি করে মারা হয়েছে। তাই তো স্যার একবার এই বডিটা দেখুন। স্যার এনাকে কিন্তু মনে হচ্ছে ঘাড়ের মধ্যে আঘাত করে মারা হয়েছে। 1 মিনিট। তার মানে একজনকে গুলি করে মারা হয়েছে আর একজনকে ঘাড়ে আঘাত করে মারা হয়েছে। স্যার স্যার এদের সবার পোশাক দেখে মনে হচ্ছে এরা বেশ অভিজাত, শুধুমাত্র ওই ব্যক্তিকে ছাড়া। ওনার পোশাকটা একেবারেই সাধারণ। আর বাকিটা বলবে ফরেন্সিক ল্যাব। স্যার জানতে পারলে কিছু খবর পেলে, কোনো পরিচিতি, এদের ঠিকানা? স্যার দামিনী সমস্ত হসপিটাল আর পুলিশ স্টেশনগুলো খোঁজ খবর নিচ্ছে, এমনকি সব জায়গায় এদের ছবিও জমা দিয়েছে। কোনো মিসিং ডায়েরি হলেই, এদের নামে কোনো মিসিং ডায়েরি হলেই আমরা খোঁজ পাবো। স্যার স্যার আপনি কি কিছু ভাবছেন? ভাবছি এই রহস্যটা নিয়ে কিছুতেই কিনারা করতে পারছি না। কীরকম স্যার? পুরোটাই ভাষায় লোক। 5 জন একসাথে খুন হলো। বিষয়টা কিন্তু অতটা সহজ নয় যতটা দেখে মনে হচ্ছে। এই প্রথম 4 জনের ছবি দেখলাম, তা দেখে তো মনে হলো ওরা সম্ভ্রান্ত বাড়ির লোকজন। হয়তো পিকনিকে গেছিল, পিকনিকে গিয়ে কেউ ওদের মেরে ভাসিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? স্যার টাকার জন্য যে খুনটা করা হয়নি সে বিষয়ে পরিষ্কার। কি হয় স্যার ভিকটিমদের পোশাক আশাক, এমনকি স্যার এই যে স্যার এই গয়না গাটি, এমনকি হাতের ঘড়ি অ্যাজ ইট ইজ আছে স্যার। তাহলেও খুনের মোটিভটা কি রঞ্জয়? এদিকে এসো, আমার চিন্তায় ফেলেছে এই ছবিটা। এই লোকটাকে দেখো, লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে গরিব ঘরের লোক। তাহলে ওই লোকগুলোর সাথে পিকনিকে কি করছিল? স্যার এমনও তো হতে পারে এই লোকটা চাকর বাকর গোছের কেউ, হয়তো ও পিকনিকে গেছিলই ওদের হেল্পিং হ্যান্ড হিসেবে। হতে পারে। আর স্যার এটাও হতে পারে যে খুন করার সময় ও খুনিকে দেখে ফেলেছিল বা চিনে ফেলেছিল, তাই ওকে সরিয়ে দেওয়া হয়েছে। রণজয়, এতগুলো হয়তো আর হতে পারে দিয়ে এই কেসটা সলভ করা যাবে না। আমাদের সবার আগে এই লোকজনদের পরিচিতি জানতে হবে, আর একবার জানতে পারলে তবেই আমরা এই অদ্ভুত কেসের ধারে কাছে ঘেঁচতে পারবো। স্যার সেটা আমি সাথে নিয়ে এসেছি। স্যার আমি সমস্ত লোকাল থানায় ছবি দিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে ইনফরমেশন এসছে যে ওই 4 জনের নামে মিসিং ডায়েরি করা হয়েছে। কে করেছে? স্যার ইন্সপেক্টর থেকে আমি লোকটার নাম ও ঠিকানা নিয়ে এসেছি। 4 জন? শুধু 4 জনের নামে ডায়েরি করা হয়েছে? আর অন্য লোকটা, ওর নামে কোনো মিসিং ডায়েরি নেই? না স্যার, ওর নামে কোনো ডায়েরি নেই। তার মানে সব রহস্য ওই লোকটাকে ঘিরে। কেসটা অতটা সহজ নয়। এই খুনের কিনারা আমরা তখনই করতে পারবো যখন ওই লোকটাকে আমরা ধরতে পারবো যে এই 4 জনের নামে মিসিং ডায়েরিটা করেছে। আপনারা হঠাৎ মানে? আপনারা কাল থানায় কোনো মিসিং ডায়েরি করেছিলেন? আমরা সেই জন্য ইনভেস্টিগেশনে এসেছি। হ্যাঁ আমি ডায়েরিটা করেছিলাম। আমার ভাই, তার বান্ধবী আর একটা কাপল কাল পিকনিকে গিয়েছিল, তারপর থেকে তারা মিসিং। আপনি? আমি সঞ্জয়, মৃত্যুঞ্জয়ের দাদা। কি ব্যাপার, মানে আপনারা এই কেসে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু ঠিক আছে তো? স্যার প্লিজ আপনারা কিছু বলুন। গতকাল থেকে আমরা ভীষণ টেনশনের মধ্যে আছি। প্লিজ কোনো বিপদ ঘটেনি তো? সঞ্জয়বাবু, উই আর সরি টু সে আপনার ভাই আর বেঁচে নেই। মানে কি বলছেন কি আপনারা? আপনারা ভুল বলছেন। ওরা পিকনিকের পর অন্য কোথাও যেতে পারে। আমি আপনাদের কথা বিশ্বাস করি না। আপনারা শান্ত হন প্লিজ। কি হয়েছে দিদি? তোরা কাঁদছিস কেন? সঞ্জয় দা, আরে কাঁদছো কেন তোমরা?
আর আপনারাই বা কারা? ইনিকে অনিতার বোন নিতা। মিতা দেবী, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। আপনার জামাইবাবুর ভাই মৃত্যুঞ্জয় বাবু ও তার বান্ধবী আর বেঁচে নেই। ও, কিভাবে মারা গেল জানা গেছে কিছু? ওনারা মারা যাননি, মারা হয়েছে। আই মিন দে মার্ডার। মার্ডার বলছেন কি আপনারা? কে খুন করলো আমার ভাইকে? আমি তাকে ছাড়বো না। সঞ্জয়বাবু, আপনি আপনি প্লিজ শান্ত হন। দেখুন, আপনার এখন অনেক দায়িত্ব। দেখুন তো, চিনতে পারেন কেন? হ্যাঁ, এ তো আমার ভাই। আর আর বাকিরা? এ আমার ভাইয়ের বান্ধবী প্রিয়া। 1 বছর পরে প্রিয়া আবার কথা ছিল। আর এরা দুজন ভাইয়ের বন্ধু, দীপক আর পূজা। এরা স্বামী স্ত্রী। আরে ইনি? একে তো চিনতে পারলাম না, একে আমি কখনো দেখিনি আগে। দেখি কার ছবি? কি আপনি চেনেন নাকি? না। শেষবার আপনি আপনার ভাইকে কোথায় দেখেছিলেন? গতকাল তো এরা এ বাড়ি থেকেই বেরোলো। বললো উইকেন্ডে ট্রিপে যাবে ওই রায়চক। আচ্ছা, অস্বাভাবিক কিছু আপনি অনুমান করেননি? ওরা তো মাঝে মধ্যেই যায়, আনন্দ করে। আর কেউ ছিল, মানে সন্দেহজনক কেউ? সন্দেহজনক কেউ থাকলে কি আর আমরা যেতে দিতাম? ওরা একে অপরকে অনেক দিন ধরে চেনে, ইভেন আমরাও বহুদিন ধরে চিনি। আর চেনা লোকেরা তো কেউ খুন করবে না, তাই না? অনেক কিছু হতে পারে মিতা দেবী, অনেক কিছু। যাই হোক, ওরা কিরকম বন্ধু ছিল বলতে পারবেন? ও হ্যাঁ, ওরা দুজন প্রাণের বন্ধু ছিল। তাছাড়া ওরা বিজনেস পার্টনারও ছিল। আচ্ছা, কোনো বিজনেস শত্রুতা ছিল কি? না ম্যাডাম, এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। আসলে ওর বিজনেসের ব্যাপারে আমি কিছুই জানতাম না। কিন্তু স্যার, ওই অদ্ভুত লোকটা, স্যার, ওদের কোথায় পাওয়া গিয়েছে? জলের মধ্যে আপনার ভাইকে গুলি করে মারা হয়েছে, আর বাকিরা জলে ডুবে মারা গেছে। কি? ইট ইম্পসিবল। পসিবল মানে কেন? কারণ দীপক পূজা কেউই সাঁতার জানে না, আর পিয়ার ওয়াটার ফোবিয়া ছিল। কি? হ্যাঁ, মানে মৃত্যুঞ্জয় সাঁতরে তো যে কোনো জায়গায় চলে যেতে পারতো। ওকে, তার মানে খুনি জানতো যে ওই দলের 4 জন বাদ দিয়ে মৃত্যুঞ্জয় সাঁতারটা জানে, আর তাই ওকে গুলি করে খুন করা হয়েছে। আচ্ছা মিতা দেবী, আপনি কি এই খুনের ব্যাপারে কিছু জানেন? কি? আমি এসব বিষয়ে কিছু জানি না। আমি মৃত্যুঞ্জয়কে পছন্দই করতাম না, ওর সাথে কথাই বলিনি কোনোদিন। আমি কিছু জানি না, বিশ্বাস করুন। কে কি জানে বা না জানে সেটা তো তদন্ত সাপেক্ষ। চলো। আমাদের একবার ওই পিকনিক স্পটে যেতে হবে, আর যদি ব্যবসায়িক শত্রুতা হয় তাহলে অফিসে। আজ তো দুজন স্যারের মধ্যে কেউই আজ অফিসে নেই। আমরা জানি যে মৃত্যুঞ্জয় বাবু এবং দীপক বাবু অফিসে নেই। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি, একটা কেসের ব্যাপারে বা আপনাদের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। এক্সেলেন্ট। হ্যালো স্যার, বলছি সিআইডি অফিসার আপনার সঙ্গে কথা বলতে এসেছেন। ঠিক আছে, আপনারা ভেতরে যান, গিয়ে কথা বলে নিন। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বলুন। আমি এখানটার ম্যানেজার। ওকে, আপনি ম্যানেজার। বলছিলাম যে আমরা মৃত্যুঞ্জয় বাবু আর দীপক বাবু এই দুজনের ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই। কি জানতে চান বলুন। গতকাল আপনাদের দুজন মালিক খুন হয়েছে, আর শুধু ওনারা নন, তার সাথে প্রিয়া দেবী আর পূজা দেবীও খুন হয়েছে। কে খুন করেছে ওনাদের? সেটা এখন আমরা জানতে পারিনি, কারণ না খুনি আমাদের হাতের নাগালের মধ্যে এখনো আসেনি, আর তার জন্য আমাদের সাহায্য চাই। নমস্কার, আমি নবীন দাস, আমি এখানকার কেয়ারটেকার। তবে আগেই বলে দিচ্ছি, ভাড়া চাইলে কিন্তু ভাড়া দিতে পারবো না।
কারণ আগামী 2 সপ্তাহ পুরো বুকিং আছে। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে একটা তদন্ত ব্যাপারে এসেছি। তদন্ত? কি তদন্ত বলুন? আচ্ছা বলতে পারবেন কিছুদিন আগে একটা গ্রুপ এসেছিল, 2 ভদ্রমহিলা 2 ভদ্রলোক, কিছু মনে পড়ছে? হ্যাঁ, কদিন আগে তো এরকম একটা দল এসেছিল। আর ওই 2 ম্যাডামে এই জায়গাটা খুব ভালো লাগে। ওরা তো ওই দিকের ওই চাতালটায় অনেকক্ষণ বসেছিল। দেখুন তো, চিনতে পারছেন কাউকে? হ্যাঁ, এই 4 জনই তো। ওই লোকটা কিন্তু এদের সাথে ছিল না। আচ্ছা, ইনি এনাদের মধ্যে না থাক, আপনি কি এনাকে চেনেন? মানে আশেপাশে কোথাও দেখেছেন? না স্যার, ওই লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখিনি। আচ্ছা, ওরা যে চাতালে বসেছিল সেখানে একবার নিয়ে চলুন তো। হ্যাঁ চলুন, আসুন। আচ্ছা, এরকম তো হতে পারে যে এই খুনের পেছনে আপনাদের কোনো ব্যবসায়িক শত্রুতা, মানে আপনাদের কোনো রাইভাল? না না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার না। তার কারণ এই 2 স্যারের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। আর শত্রুতার ব্যাপারে আমি কখনো কিছু শুনিনি। এই ব্যবহারের জন্যই এনারা অত্যন্ত অফিসে জনপ্রিয় ছিলেন। তবে স্যার একটা ব্যাপার ঘটেছিল। কি? এখানে অনিল নামে একটা ছেলে চাকরি করতো। একদিন গোডাউন থেকে মাল চুরির অপরাধে তার চাকরি যায়। অনিলের বউ এখানে সাফের কাজ করতো। সে আমাদের পায়ে ধরে কান্নাকাটি করে। আলটিমেটলি তাকে চাকরি থেকেই ছাড়ানো হয়, পুলিশের খবর দেওয়া হয়নি। অনিল চলে গেল বটে, কিন্তু আমাদের সে শাসিয়ে যায় যে একদিন সে তার বদলা নেবে। কারণ তার দাবি ছিল সে নিরপরাধ। আমরা তাকে চাকরি থেকে বরখাস্ত করি। অন্য কোনো স্যার হলে অনিলকে পুলিশে দিত। আমাদের স্যারেরা এমনই মহান ছিলেন। আচ্ছা, এই অনিলের ঠিকানাটা পাওয়া যাবে? হ্যাঁ, আমি পুরনো রেকর্ড ঘেটে এক্ষুনি বের করে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, ল্যাবে ফরেন্সিক রিপোর্টে এসে গেছে। আমাদের এক্ষুনি একবার ওখানে যেতে হবে। এই চাতালটায় ওরা বসেছিল। এইখানে? হ্যাঁ। তেজ, নামিনী, তোমরা একবার তাড়াতাড়ি চারদিকটা সার্চ করে রাখো, তাড়াতাড়ি। ইয়েস স্যার। নাথিং স্পেশাল। কিন্তু স্যার উনি তো বললেন ওরা সন্ধ্যেবেলা এখানেই বসেছিল। হ্যাঁ, তার মানে যা হয়েছে তা ওই হুল্লোড়ের পরের ঘটনা। আচ্ছা, বলতে পারবেন এক্স্যাক্টলি কটার সময় ওরা এখান থেকে বেরিয়েছিল, মানে কোন সময়টা? ম্যাডাম, ওরা একটু দেরি করেই বেরিয়েছিল। জায়গাটা তো খুবই নির্জন, দেখতেই পাচ্ছেন। বাকি যে গেস্টগুলো ছিল তারা সব বেরিয়ে যায় বিকেলবেলা। পার্টিকুলার ওই 4 জন ওরা বেরোয় তখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর। আচ্ছা নয়নবাবু, হ্যাঁ, আপনি একটু ভালো করে ভেবে বলতে পারবেন যে সেদিনকে আপনার কাছে কিছু সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু লেগেছিল কিনা? সন্দেহজনক, অস্বাভাবিক? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি একটা লোককে দেখেছিলাম। লোকটা এইখানটায় দাঁড়িয়েছিল, এই গাছটার পেছনে। ওইখানে? হ্যাঁ হ্যাঁ, ওরা তো 4 জন এই চাতালটায় বসেছিল। ওই গাছের আড়াল থেকে লোকটা ওদেরকে দেখছিল। আমি লোকটাকে না অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। কে সেই লোক? লোকটাকে তো আমি চিনি না, তবে লোকটার মাথায় ছিল একটা কালো টুপি আর পরনে ছিল একটা কালো রঙের জামা। লোকটা অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করছিল। আমি ভাবলাম ও বোধহয় ওর কোনো বন্ধু বান্ধবকে খুঁজতে এসছে। আমি ভাবলাম যাই একটু গিয়ে লোকটার সাথে আলাপ পরিচয় করি, কথাবার্তা বলি। ওমা, তারপর দেখলাম লোকটা পালিয়ে গেল। তার মানে অনেক রাত পর্যন্ত মৃত্যুঞ্জয় গ্রুপ ছাড়াও অন্য একজন ছিল। কিন্তু কে সে? ডাক্তার বলছি, কিনারা করতে পারলে? আচ্ছা, আমাকে একটা কথা বলবে, এই যতগুলো কেস তোমরা এনেছো, জটিল কেস, তার কিনারাটা কে করেছে? অফকোর্স তুমি, আবার কে? জায়গায় শোনো, 5টা বডি তো পাওয়া গেছে একই জায়গা, কিন্তু প্রত্যেকটা খুনের থেকে অন্য খুনগুলো আলাদা, ডিফারেন্ট। যেমন ধরো ওই দীপক আর যে পূজা, তাদের জোর করে জলে ডুবিয়ে মারা হয়েছে, কারণ তারা সাঁতার জানে না। স্যার, প্রিয়ার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। হ্যাঁ, কারণ ওই ভদ্রমহিলার কি বলবো, মানে উনি কিছুটা ওয়াটারফোবিক আর কি, মানে জলে খুব ভয়।
ফলে ওনাকে জোর করে জলে ফেলে দেওয়া হয়েছে এবং তার থেকে ভয় পেয়েছেন, হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর ওই অদ্ভুত লোকটা, তার বিষয়ে কিছু জানতে পারলে? হ্যাঁ, ওনার মাথার পিছনে মানে এই ঘাড়ের এখানে যে আঘাতটা, সেটা ভালো করে পরীক্ষা করে দেখলাম, বুঝলে। তাতে মনে হলো ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এবং এলোপাথারিভাবে। তার মানে যে খুনটা করেছে সে খুব একটা প্রফেশনাল নয়। আর মৃত্যুঞ্জয়, বুঝলে, মৃত্যুঞ্জয়কে নিয়ে ওদের সবচেয়ে বেশি ভয় ছিল, কারণ মৃত্যুঞ্জয় সাঁতারটা জানে, ফলে ওকে জলে ডুবিয়ে মারা সম্ভব নয়। ওকে ফাইনালি গুলি করে মারা হয়েছে। মানে একটা লোকের সঙ্গে পাশের লোকের খুনের কোনো মিল নেই। তার মানে কেসটা আরো জটিল হয়ে গেল, তাই তো? এখন এই নদীর বুকের অতল থেকে তল খুঁজে পেতে হলে আমাদের আরো পরিশ্রম করতে হবে। কেউ আছেন? আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, অনিলকে ডাকুন। কি হয়েছে আমায় বলবেন? 5টা খুন হয়েছে। আর খুনগুলো করেছে আপনার স্বামী। কি যাতা বলছেন আপনারা? আপনারা সত্যিই কিছু জানেন না। সে বাকিটা না হয় আপনার খুনি স্বামীর কাছ থেকে জেনে নেবো। তা কোথায় লুকিয়ে আছে সে? কাকে খুন করেছে আমার স্বামী? মৃত্যুঞ্জয়, প্রিয়া, দীপক আর পূজা। ওরা খুন হয়েছে? আপনি এই খুনের ব্যাপারে কিছুই জানেন না? না, সত্যি আমি এ ব্যাপারে কিছুই জানি না। দেখুন, আপনাদের চুরির অপরাধে যে চাকরি চলে গিয়েছিল সেটা আমরা জানি। না, কখনো না। আমার স্বামী এ ধরনের কাজ করতে পারে না। ও নির্দোষ। দেখুন, যেটুকুনি কথা বলার, যা কথা বলার, সেটা আপনার স্বামী অনিলের সাথেই বলবো। ডাকুন ওনাকে। আমার স্বামী আজ এই পৃথিবীতে নেই। কি? উনি আর বেঁচে নেই। ওই দেখুন ওনার ছবি। 5 মাস আগে চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পর থেকে সবসময় মন মরা হয়ে থাকতো। একদিন রাস্তা পার হতে যায় আর সে সময় গাড়ি এসে ওকে পিষে দেয়। আমার স্বামী নির্দোষ, ও খুন করতে পারে না। মালতী দেবী, ইনভেস্টিগেশনের জন্য যদি আমরা আপনাকে কোনোভাবে দুঃখ দিয়ে থাকি, তাহলে তার জন্য সত্যি আমরা খুব দুঃখিত। বিশ্বাস করুন, ও খুন করতে পারে না। সরি, ভেরি ভেরি সরি। পিকনিক করতে এসে তো অত জলের ধারে যাওয়ার কি দরকার ছিল? তাও তো অর্ধেক লোক সাঁতার যায় না। নদীর তল কি অত সহজে পাওয়া যায় সত্য কি? অথচ নদীর বুকেই সব রহস্য লুকিয়ে আছে। কিন্তু সেটা দাঁড়ে টানা নয়, লোকটার ঘাড়ে আর শরীরে ভারী কিছু দিয়ে মারা হলো। এবার অঙ্কের ফর্মুলাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। নৌকো তার দিয়ে লোকটাকে মারা হয়েছে, তারপর ডেড বডি জলে। কাম নকুল মাঝি। আমি স্যার। আপনি? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। ভয় নেই, আমরা যা যা জিজ্ঞেস করবো তার ঠিকঠাক জবাব দেবো। ঠিক আছে স্যার, আমি সব সত্যি কথা বলবো স্যার। দেখুন তো, একে চিনতে পারেন? হ্যাঁ স্যার, চিনি স্যার। এ তো আমাদের সুরেশ। কি ভেবেছেন বলুন। ও ওই দিকটা নৌকা চালাতো। সকালে আমরা একসঙ্গে বেরোতাম স্যার। গত পরশুদিন ও নৌকা নিয়ে বেরোলো, তারপর আর ফেরেনি। আমরা 2 দিন ধরে ওকে খুঁজেছি স্যার। সুরেশ এবং নৌকাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি স্যার। কোথাও পান দে দাও। ভালো করে দেখুন, পেরেছেন? হ্যাঁ স্যার, এই বাবুদিনই সুরেশ সেদিন নৌকা নিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। কিন্তু আবার কিন্তু ওদের সঙ্গে
আর একজন ছিল স্যার, যে সুরেশের নৌকা ভাড়া টাকা দিতে এসেছিল। আচ্ছা, লোকটা কি কেমন দেখতে ছিল? আমি তো কাছ থেকে দেখিনি স্যার, তবে কালো পোশাক আর মাথায় টুপি ছিল। মুখটাও ভালো মনে পড়ছে না স্যার। তার মানে এই সেই লোক যাকে গেস্ট হাউসের কেয়ারটেকার নবীনও দেখেছে। না, আচ্ছা ওই লোকটাও কি ওদের সাথে নৌকায় উঠেছিল? না স্যার, এই নিয়ে আসেনি, সে তো আলাদা এসেছিল এবং এসে ওই সুরেশকে নৌকা ভাড়া টাকা দিয়ে চলে যায়। স্যার, তার মানে মৃত্যুঞ্জয়দের ফলো করতে করতে ওই লোকটা পিকনিক স্পট থেকে এখানে অব্দি এসছে। কিন্তু স্যার, সুরেশকে খুন করতেন। সুরেশকে প্রথমে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, তারপরে কাজ মিটিয়ে যাওয়ার পর সরিয়ে দেয়। আচ্ছা, নৌকাটা নদীর জলে সত্যি মুভ। ওদিকে চলো, সাথে দেখো একটা নৌকো। এটা লেডিস শু। নৌকোয় ফুটো, এবং ফুটোটা স্বাভাবিক নয়, কেউ ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে ফুটোটা করেছে। অর্থাৎ যে সুরেশকে টাকা দিয়েছে, কারণ সে জানতো যে দীপক আর পূজা সাঁতার জানেন আর প্রিয়া হচ্ছে ওয়াটারপ্রুফিক। আর সবার শেষে সরিয়ে দেওয়া হলো সুরেশকে, কারণ একমাত্র সেই ছিল এই ঘটনার প্রত্যক্ষদর্শী। পুরোটাই নিখুঁত ছক। দাঁড়ে শুকনো রক্তের দাগ পাওয়া গেছে, বুঝেছো? দাঁড় হচ্ছে ভোঁতা এবং ভারী। সুরেশের গায়ে যে আঘাতের চিহ্ন, স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো ভোঁতা এবং ভারী জিনিস দিয়েই আঘাত করা হয়েছে। অর্থাৎ এলোপাথারিভাবে দাঁড় চালিয়ে সুরেশকে মারা হয়েছে। তার মানে সবাইকে খুন করার পরেই ওকে মারা হয়। একটা ইন্টারেস্টিং জিনিস, মৃত্যুঞ্জয় যেহেতু সাঁতার জানে, সেই কারণে ওকে জলে ডুবিয়ে মারা হয়নি, ওকে গুলি করে মারা হয়েছে। খুনি ওদের চিনতো, জানতো, আর সেই কারণে ওদের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে পরিকল্পনাটা করেছিল। হ্যাঁ, আর এই জুতোটা ওই চারজনের কারুরই নয় আমার ধারণায়, সস্তা এবং লোকাল জুতো। কোনো ব্যবসায়ী মিনিট এত সস্তা জুতো হতে পারে। আর এই চুলটা অন্য একজন মহিলার। অন্য একজন মহিলা, এই চুল আর চপ্পল যদি অন্য কারো হয় তাহলে সেই মহিলাকে না, মানে হতেও পারে যে এই চুল আর চপ্পল ওই খুনির। স্যার, কিন্তু এই চপ্পল কার সেটা খুঁজে বের করা মানে তো খড়ের গাদায় ছুঁচ খোঁজা। ওই চপ্পলটা হতেই পারে যে কোনো লোকাল মার্কেটের। খোঁজ নাও, ওই লোকাল মার্কেটের খোঁজ নাও যে এই চপ্পলটা কে আর কবে কিনেছিল। হ্যাঁ বলুন স্যার, কিরকম জুতো দেখাবো? হ্যাঁ, আপনি নয় ভাই, আমরা এই জুতো দেখাচ্ছি। মানে মানে পাল্টাবেন। বিল এনেছেন? আমরা সিআইডি কলকাতা বিও থেকে আসছি। এই জুতোটা কি আপনাদের এই দোকান থেকেই কেনা? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? বেশি কথা না বলে যা জিজ্ঞেস করছি তার উত্তর দেবেন। হ্যাঁ, আমার দোকান থেকেই কেনা। ও আচ্ছা, তুমি কি করে জানলে ভাই? মানে এখানে তো তোমার সইটই কিছু করেনি। মানে জানতে চাইছি, একটা সাধারণ চপ্পল দেখে কীভাবে বুঝলেন এটা আপনাদেরই দোকান? আসলে এটা তো মালতী বৌদির জুতো, মানে আমাদের অনিলদার বউ। ওনারা আমার দোকানের খুব
পুরনো কাস্টমার স্যার। পুরনো কাস্টমার? হ্যাঁ স্যার, মালতী বৌদি এখান থেকে জুতোটা কিনে নিয়ে গেছিল। আচ্ছা এই মালতীরা শেষ কবে এখানে এসেছিল, মানে এই জুতোটা কবে কিনেছিল? হ্যাঁ, তা প্রায় ওই 4-5 মাস হবে স্যার। আমার ঠিক মনে আছে স্যার। মালতী বৌদিকে তো জুতো আমি এখান থেকে দিয়েছিলাম স্যার। ওনার রংটাও বেশ পছন্দ হয়েছিল স্যার। উনি মাঝে মধ্যে এখানে আসতেন, শাড়ি নিয়ে যেতেন। তার মানে আমাদের আরেকটা মিথ্যা কথা বলা হয়েছে। অনিলের স্ত্রী বলেছিলেন যে অনিল মারা গেছে, কিন্তু আসলে সেটা মিথ্যা কথা। তার মানে কি কোনটাও না স্যার, মালতী বৌদি কোনো মিথ্যা কথা বলছেন না স্যার। আসলে অনিলদা সত্যি মারা গেছেন স্যার। আচ্ছা ভাই, আপনি দোকানদার হয়ে কাস্টমার এত খবর জানেন কি করে? আসলে মালতী বৌদি ও অনিলদা আমার দোকানের খুব পুরনো কাস্টমার স্যার। কাস্টমার নয়, বলতে পারেন আমাদের পারিবারিক বন্ধুও। খুব ভালো ছেলে ছিল স্যার, কিন্তু হঠাৎ করে অনিলদা কেন যে আত্মহত্যা করতে গেল। সুইসাইড? কিন্তু স্যার, অনিলের স্ত্রী বলেছিল যে অনিল তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ স্যার, বেশিরভাগ লোকই জানে যে অনিল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু আমরা কয়েকজন জানি যে সে আত্মহত্যা করেছিল স্যার। থ্যাংক ইউ। স্যার, এই কেসে প্রতিদিনই কি নতুন নতুন একটা করে প্যাচ পাবো? ম্যাচ ঠিক নয় সত্যি, আমার বরং সমাধানটাই চলে পড়ছে। মানে হয়তো এই অনিলবাবু অফিস থেকে ওনাকে তাড়িয়ে দেওয়ার পর উনি মানসিক অবসাদে ভুগছিলেন, তাই হয়তো একদিন আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এই মালতী দেবী আমাদের মিথ্যে কথা কেন বললেন? আর নৌকার মধ্যে জুতোটাই বা পাওয়া গেল কি? খুব সহজ স্যার, খুব সহজ। মালতী ওর স্বামীর মৃত্যুর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য পুরো প্ল্যানটা করে। তবে স্যার, ওই নৌকায় ওই জুতোটা ফেলে সমস্ত পরিকল্পনা একটা ছোট্ট ভুলও করে এই যা। আমাদের ইমিডিয়েটলি মালতী দেবীকে ধরতে হবে। চলে এসো। মালতী দেবী, আপনার নাটক শেষ, এবার বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। স্যার, আমার ঘরে কেউ নেই। ঠিক আছে, তুমি আর সাতকি ঘরের পেছন স্টেশন করো। স্যার, যাবো, ভিতরটা যাও, আমি এখানে আসি। স্যার, সাবধানে। ও মাই গড, বইটা ভালো করে চেক করতো না, ঘরটা ভালো করেছে, কোনো ক্লু পেয়ে যাবে না। হাতে বন্দুক, গুলিটা কপালের ডান দিকে, তেমন আত্মহত্যা করেছে। মালতী দেবী আত্মহত্যা করেন, কিন্তু কেন? স্বামী অনিলবাবু আত্মহত্যা করেছেন বলে, তা হলেও সেটা এতদিন বাদে কেন? স্যার, আমার মনে হয় মালতী বাকি জীবনটা জেলে কাটাতে চায়নি, আর তাই স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিয়েই ও নিজেকেও শেষ করে দিল। তখনই জানতাম রহস্য নদীর বুকে নয়, এই কালো জামার ভেতর লুকিয়ে। গেস্ট হাউসের কেয়ারটেকার আর মাঝি দুজনেই একজন কালো জামা আর টুপি পরা লোকের কথা বলেছিল। এটা কি সেটাই? হ্যাঁ, আর এই সমস্ত জিনিসের মালিক হচ্ছে মালতী। আচ্ছা, এই যে এই পোশাকগুলো, এগুলো ভেজা ছিল, শুকনো করা হয়েছে? সিম্পল স্যার, মালতী খুন করার পর সাঁতরে পারে উঠেছিল আর তখন এগুলো ভিজে গেছে। একেবারে নিখুঁত ছক। প্রথমে মাঝিকে হাত করে নৌকো ফুটো করে 4 জনকে সরিয়ে দেওয়া হয়, তারপর সুযোগ বুঝে মাঝিকেও সরিয়ে দেওয়া হয়, তারপর আত্মহত্যা। হ্যাঁ, ঠিক যেমন অনিল করেছিল। অপমানের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়, আর স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিয়ে হয়রানির হাত থেকে বাঁচার জন্য স্ত্রীও সেই একই পথ বেছে নেয়। না 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 রণজয়, বোঝার চেষ্টা করো, এটা আত্মহত্যা নয়, উনি আত্মঘাতী হননি। এটা কি করে সম্ভব স্যার?
মৃতার হাতে গান ছিল। তাতে কিছু প্রমাণ হয় না। সিম্পল ব্যাপার, একজন মানুষ যদি সে নিজে আত্মঘাতী হয় তাহলে অত বড় হোল হতে পারে না। মানে নর্মালি তোমরা দেখছো ব্যাপারটা, সেই জন্য বড় লাগছে না, কিন্তু স্বাভাবিকভাবে মানে সে যদি 0 পয়েন্ট রেঞ্জ থেকে নিজেকে গুলি করে তাহলে হোলটা ছোট হবে। আর একটা জিনিস, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি হোলটা ভালো করে পরীক্ষা করে দেখেছি, অন্তত 4-5 ফুট দূর থেকে গুলিটা ছোড়া হয়েছে। এই দেখো রিপোর্ট। আরে যদি সে নিজেই আত্মহত্যা করবে তাহলে এত কম গান পাউডার লেগে থাকতে পারে না। ইটস ইম্পসিবল। দেখো, ভালো করে দেখো। একটা রহস্য এখনো থেকে যাচ্ছে স্যার, খুনটা করলো কে? হ্যাঁ, আর একটা জিনিস, নৌকোয় পাওয়া ওই যে চুল আর ডিএনএ টেস্টের রিপোর্টের সঙ্গে মালতীর যাবতীয় তথ্য মিলে যাচ্ছে। এই সেই লোক, মানে মৃত্যুঞ্জয়কেও একই বন্দুক থেকে গুলি করা হয়েছে। তার মানে স্যার খুনি এটা আত্মহত্যার ঘটনা সাজানোর জন্যে মারুতির হাতে বন্দুকটা ধরিয়ে দেয়। খুনি ঠান্ডা মাথায় এক একজনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই খুনগুলো করেছে। আর বাকি রইল রণজয়, কালো জামা আর টুপি, যেখান থেকে চামড়াটা পাওয়া গেছে, চামড়ার গন্ধ লেগে আছে। কিন্তু চামড়াটা এলো কোথা থেকে? আর এই অনিল আর মালতীর সাথে চামড়ার কি সম্পর্ক? জামায় চামড়াটা এলো কিভাবে? রণজয় খুনির কাছ থেকে এসেছে। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে খুনি কোনো চামড়া কারখানায় কাজ করে? কিন্তু কে? এমন কেউ যে কোনো চামড়ার কারখানায় কাজ করে আর একই সঙ্গে অনিল, দীপক আর মৃত্যুঞ্জয়কে চেনে। আমার বিশ্বাস এই 5 জনকে মালতী নয়, খুন করেছে ওই কালো জামা আর টুপির মালিক। নদীতে মাছের বদলে লাশ পাওয়া গেল আর আমাদের টেনশন বেড়ে গেল। কি চতুর লোক রে বাবা! হ্যাঁ, আমরা সিআইডি কলকাতার ব্যুরো থেকে বলছি। খুনি এদের সম্পর্কে খুব ভালো করে জানত, এদের চলাফেরা, গতিবিধি, নারী নক্ষত্র সমস্ত কিছু ছিল এদের নখদর্পণে। কিন্তু একটাই ভুল, ওই কালো জামা আর তাদের চামড়ার টুকরো আর চামড়ার গন্ধ। ওই চামড়ার রহস্যটা একবার উদ্ধার করতে পারলে খুনি একেবারে আমাদের হাতের মুঠোয়। আর একবার যদি খুনিকে ধরতে পারি তাহলে এমন অবস্থা করবে, 4-4টে নিরীহ লোক আর ওই বেচারা মাঝি সুরেশ। মালতীও তো স্যার শব্দ শোর ঘাড়ে চাপিয়ে আত্মহত্যার কেস সারাতে চেয়েছিল খুনি। ওখানেই তো খটখটা লাগছে। মালতীর ঘরে দোষ চাপিয়ে খুনি যদি পার পেতে চায় তাহলে এতগুলো সলিড প্রমাণ কি করে ছেড়ে দিয়ে গেল? এই ব্যাগ, চপ্পল, চুল, কেন? স্যার আমার মনে হয় মালতী কোনোভাবে কেসের সাথে যুক্ত, আর খুনি সেটা জানে। অথচ ভিকটিম বা খুনি কারো সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না, পুরোটাই ভাষা। তার মানে খুনের অন্য অনেকগুলো কারণ হতে পারে। স্যার, এই দীপক আর মৃত্যুঞ্জয় বেশ ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট স্যার আমরা যেটা জানতাম আর কি, স্যার এদের ব্যবসায় কোনো শত্রু ছিল না, উপরন্তু ইয়াং ব্যবসায়ী বলে সার্কিটে এদের বেশ সবাই স্নেহ করত। তবে স্যার আরেকটা ব্যাপার মানে যেটা আমাকে বেশি হন্ট করছে স্যার, ওই মৃত্যুঞ্জয়ের আমি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখলাম, ওটা কিন্তু স্যার বেশ গড়বড়ে। মানে স্যার মৃত্যুঞ্জয় বেশ কিছুদিন আগে একটা লেদার কোম্পানিকে কিছু টাকা দিয়েছিল, তাও চেক এবং বেশ বড় অঙ্কের টাকা স্যার। তার মানে ওই লেদার কোম্পানির সাথে মৃত্যুঞ্জয় আর দীপকের যোগাযোগ ছিল, রাইট? কিন্তু স্যার দীপক আর মৃত্যুঞ্জয়ের সাথে এই চামড়া ব্যবসার কোনো যোগাযোগই নেই, মানে ইনফ্যাক্ট থাকতেই পারে না স্যার। কিন্তু স্যার তবু অত বড় অঙ্কের একটা টাকা কেন স্যার? কালো জামা, তাতে চামড়ার টুকরো, জামায় চামড়ার গন্ধ। মৃত্যুঞ্জয়ের ওই লেদার কোম্পানিকে মৃত্যুর আগে টাকা ধার দেওয়া। আমি নিশ্চিত যে কালো জামা পরা লোকটা কোম্পানির কেউ, নিশ্চয়ই কেউ। আমার মনে হয় ওই অফিসে গিয়ে কথা বললেই আমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে স্যার। কোম্পানির কি নাম? স্যার শাইনিং লেদার হাউস, নিউ আলিপুরে অফিস। শাইনিং
লেদার হাউস। কারা আপনারা? কোথা থেকে আসছেন? কি চাই? আপনার মালিকের সাথে দেখা করতে চাই। উনি তো অফিসে নেই। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। সিআইডি? কেন, কি হয়েছে? সব জানতে পারবেন। আগে বলুন আপনাদের মালিক কোথায়? উনি তো এখানে থাকে না, উনি তো তপসিয়াতেই থাকে। ওকে, তপসিয়া। এটা কার ছিল? উনি আমাদের কোম্পানির মালিক। ও আচ্ছা, উনি সেই। আমরা আপনার কোম্পানির মালিকের সাথে দেখা করতে তপসিয়াতে যাচ্ছি। আমরা ওখানে পৌঁছানোর আগে যেন এখান থেকে আপনার কোম্পানির মালিকের কাছে কোনো রকম কোনো খবর আমাদের সম্পর্কে না যায়। নমস্কার, আবার আপনার সাথে দেখা হয়ে গেল। কি আপনারা? হ্যাঁ, আমরা। কিন্তু এখানে উনি ধরা পড়েছে। কে সে বলুন? খুনি তো ধরা পড়েছে। খুনি একেবারে আমাদের হাতের মুঠোয়। কে সে? আমার ভাইকে খুন করেছে। আমি তাকে ছাড়বো না। বলুন বলুন, সে কে? তাই না? ভাইকে বুঝি খুব ভালোবাসতেন আপনি? মৃত্যুঞ্জয় আমার ছেলের মতন ছিল। নিজের হাতে করে মানুষ করেছি, আর সেই ভাইকে আমি খুনিকে ছাড়বো না। জাস্ট শাট ইউর মাউথ। প্রথমে নিজের ভাইকে খুন করলেন, তারপর বাকি তিনজনকে, তারপর একটা ওই গরিব বেচারা মাঝি সুরেশকে নৃশংস নির্মমভাবে প্রি প্ল্যান্ড মার্ডার। এবার নিজেকে শেষ করুন। আপনি তো আপনার ভাইয়ের খুনি, কি তাই তো? মিথ্যে কথা বলছেন আপনারা। হয়তো আপনাদের কথা ভুল হচ্ছে। আচ্ছা, বলতে পারেন আমার ভাইকে আমি কেন মারবো? কি লাভ আমার ভাইকে মেরে আমার? সেটা জানতেই তো আমাদের এখানে আসা। আচ্ছা, কোন স্বার্থ সিদ্ধির জন্য এতগুলো নিরীহ মানুষকে আপনি খুন করলেন? দেখুন, বিশ্বাস করুন, আমি নির্দোষ। খুন আমি করিনি। ভালো কথায় মনে হচ্ছে কাজ হবে না। শতবী, অ্যারেস্ট হিম। চলুন। আর কোনো রকম অভিনয় নয়, এবার চুপচাপ বলে ফেলা, কেন এরকম জঘন্য মানুষ মারার খেলায় নামলে? কেন? লোক, আমি ছোটবেলা থেকেই অলস ছিল। আর আমার ভাই ছিল বুদ্ধিমান, পরিশ্রমী। এই কোম্পানিটা আমার বাবা, আমি চালাতাম, কিন্তু লাভের মুখ দেখলাম। আর আমার ভাই ওর বন্ধুর সাথে ব্যবসা শুরু করে দ্রুত উন্নতি করে। আমার ব্যবসার মন্দা দেখে ও আমায় কিছু টাকাও দিয়েছে। ও আমার খুব ভালোবাসত, কিন্তু অনুতপ্ত হওয়ার সময় অনেক পাবে জেলের ভেতর। এবার আসল কথাটা বলুন। হিংসা একটা পাপ আমার ভিতরে আস্তে আস্তে জন্ম নিচ্ছিল। আমার ভাইয়ের উন্নতিটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একদিন ওর অফিসের কাগজপত্র ফ্রড করতে আমি যাই, আর ওর কর্মচারী অনিল আমায় ধরে থাকে। নিজেকে বাঁচাতে আমি ওকে চোর সাজাই। চুরির দায়ের চাকরিটা যায়, বিনা অপরাধের শাস্তি ও মানতে পারে না, ভেঙে পড়ে, আত্মহত্যা করে। বাট অনিল ওর স্ত্রীকে সব বলে গিয়েছে। ওর স্ত্রী মালতী নিজের স্বামীর মৃত্যুর
প্রতিশোধ নিতে এগিয়ে আসে, প্রমাণ জোগাড় করে আমার শ্মশানে ফাঁসিয়ে দেবে। ততদিনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভাইয়ের সম্পত্তি আমি দখল করব। একদিন একটা সুযোগ এসে পড়ে আমার হাতে। খবর পাই ভাই তার বন্ধুদের সাথে পিকনিকে যাবে। আমিও পেছন পেছন ছুটলাম। একটা গেস্ট হাউসে ওরা ওঠে। আমি নিজেকে আড়াল করতে কালো পোশাক, কালো টুপির আশ্রয় নিই। সন্ধ্যাবেলা ওরা গেস্ট হাউস থেকে বের হয়। আমি ওদের পিছনে নদীর পাড়ে এসে বুঝতে পারি ওরা নৌকায় ওঠে। আমি মাঝিকে খুঁজ দিয়ে বলি মাঝ নদীতে নৌকাটা দাঁড় করতে, কারণ আমি জানতাম আমার ভাই ছাড়া কেউ সাঁতার জানে না। মাঝ নদীতে সবাইকে আমি শেষ করি। আমার কাজের শেষ সাক্ষী সুরেশকে আমি পাড়ের আঘাতে, বাকি থাকে শুধু মালতী। এখানে ভেবেছিলাম ওকে আমি কিছু করব। তারপর আপনাদের পেছন থেকে লক্ষ্য রেখে বুঝতে পারি ও আপনাদের কাছে সব কিছু ফাঁস করে দিতে পারে। তারপরের দিন সন্ধ্যাবেলায় আমি মালতীর বাড়িতে যাই। মালতীকে শেষ করি। আর আরেকটা আমার কালো পোশাক টুপি মালতীর বাড়িতে রাখি, আর জুতো চুল রাখি নৌকায়, যাতে প্রমাণ হয় ও খুনটা করে আত্মহত্যা করেছে। আর মৃত্যুঞ্জয় কোম্পানির একমাত্র মালিক হব আমি। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট সঞ্জয় বাবু, ব্রিলিয়েন্ট। কিন্তু সমস্ত অপরাধীদের মতো আপনি নিজেও নিজের অজান্তে একটা প্রমাণ ছেড়ে চলে গেছেন। কি জানেন সেটা? নিজের কোম্পানির চামড়ার টুকরো, আর সেই চামড়ার গন্ধ জামায়। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি অপরাধকেও ঢাকা যায় না। রণজয় স্যার, নিয়ে যাও। নদী নদী আমাদের মা, যেমন বাংলার মানুষের কাছে মা গঙ্গা। হ্যাঁ মা, কারণ তার লালিত্যেই বেড়ে উঠেছি আমরা আর আমাদের এই সভ্যতাগুলো। তার জলের উপর নির্ভর করেই গড়ে উঠেছে বড় বড় শহর, শিল্প, কারখানা। অথচ দুঃখের কথা যে মা আমাদের এত কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, আজ তাকেই ভুলতে বসেছি আমরা। প্রতিনিয়ত নোংরা করছি তাকে। আজ আসুন না, প্রতিজ্ঞাবদ্ধ হই যে মা গঙ্গাকে দূষিত করবো না, তাকে সবসময় যত্নে রাখবো আমাদের আদরের মাকে, যাতে আমরা পরবর্তী প্রজন্মের কাছে উপহার দিতে পারি একটা সুস্থ প্রাকৃতিক সমাজ ব্যবস্থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.